সবাইকে স্বাগত জানাচ্ছি এই সকালবেলায়। তোমরা অংশগ্রহণ করেছো। আমি এখানে দেখছি যে টোটাল 5 জন অংশগ্রহণ করেছো, তাই না? আমরা ন্যানো বায়োটেকনোলজি কোর্সটা রায়হান দেশের বাইরে ছিল। তারপর এটার ক্লাস, আমরা বেশ কিছু ক্লাস খুব শর্ট হয়েছে সবাই উপস্থিত না থাকার কারণে। আম, কিন্তু এটা একটা ইন্টারেস্টিং কোর্স, এবং বাংলাদেশে অন্য কোনো ইউনিভার্সিটি এই নামে কোনো কোর্স অফার করে না। এবং ন্যানো বায়োটেকনোলজি এটা রিলেটিভলি ইয়াং একটা ডিসিপ্লিন। তা আমি হঠাৎ করেই তোমার একটা ইনভাইটেশন পেলাম। এই ইনভাইটেশনটা হচ্ছে তোমার একটা স্পেশাল ইস্যুর কল তোমার এসেছে। রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি একটা জার্নাল, সাস্টেইনেবল ফুড টেকনোলজি। সাস্টেইনেবল ফুড টেকনোলজি তারা একটা স্পেশাল ইস্যু করছে, অ্যাডভান্সেস ইন নেচার ইন্সপায়ার্ড ন্যানো টেকনোলজি। স্লাইডটা দেখা যায় এখন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। অ্যাডভান্সেস ইন নেচার ইন্সপায়ার্ড ন্যানো টেকনোলজিস ফর সেফার ফুড প্রোডাকশন। এইটা আমার কাছে মনে হয়েছে তোমাদের সাথে ইন্টারেস্টিং। এবং এইটা বেশ হাই র্যাঙ্ক জার্নাল, রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি। 5 পয়েন্ট, দাঁড়াও দেখি, 5.3 হচ্ছে এটার ইম্প্যাক্ট। এটা কিছুটা ইয়াং জার্নাল, রয়্যাল সোসাইটি জার্নালে পেপার পাবলিশ করা কঠিন, স্পেশালি দ্য কেমিস্ট্রি। কেমিস্ট্রি তাদের অনেকগুলো জার্নাল আছে, ওয়ার্ল্ডের টপ জার্নাল গুলো তাদের। তো আমি তাৎক্ষণিকভাবে তাদেরকে একটা রিপ্লাই দিয়েছিলাম যে নেচার ইন্সপায়ার্ড বায়ো বেসড ন্যানো ম্যাটেরিয়ালস ফর ফুড প্রোটেকশন, পোস্ট হারভেস্ট সাস্টেনেবিলিটি ফর ফুড, এরকম টাইপের তোমার প্রি এন্ড পোস্ট হারভেস্ট দুটোই দিয়েছিলাম। এবং কাভার লেটারটাতে এইমটা দিয়েছিলাম যে বায়ো মিমেটিক অ্যান্ড বায়োজেনিক সিনথেসিস অফ ন্যানোম্যাটেরিয়ালস ইন্সপায়ার্ড বাই ন্যাচারাল সিস্টেম। তোমার ওই যে ফাঙ্গাস দিয়ে মনে করো, আহ, বা অন্য ব্যাকটেরিয়া দিয়ে, বা প্লান্ট এক্সট্রাক্ট, এগুলো দিয়ে এখন গ্রিন ন্যানোসিনথেসিস হয়, যেগুলো কম হ্যাজার্ডাস। মনে করো যে গ্রাফিন, তারপরে ফাঞ্জাই ইন্টারেকশন করে ন্যানোম্যাটেরিয়ালস তৈরি করা হয়, এবং এরা বায়োডিগ্রেডেবল, সেফ। আর একটা হচ্ছে টার্গেটেড ডেলিভারি মেকানিজম। আমি প্রি হারভেস্ট ক্রপ প্রোটেকশন, আমাদের যে বায়ো, এই ন্যানো পেস্টিসাইড, এগুলো নিয়ে বলেছিলাম। তো তারা বলছে প্রি হারভেস্টটা খুব কম ফোকাস করতে। জার্নালটা প্রি হারভেস্ট নিয়ে না, আসলে তাদের জার্নালটা হচ্ছে পোস্ট হারভেস্ট। কাজেই এখানে প্রি হারভেস্টটা আমরা খুব শর্ট ফোকাস করতে পারবো। এবং এখানে কিছু জিনিস আছে যেমন কাইটোসাম, লিগনিন বেসড ন্যানো ক্যারিয়ার্স, এগুলো তোমার পোস্ট হারভেস্টও ইউজ হবে। তার আর মোস্টলি ফোকাস করতে হবে পোস্ট হারভেস্ট প্রিজার্ভেশন থ্রু এডিবল ন্যানো কোটিংস অ্যান্ড অ্যাক্টিভ প্যাকেজিং। এই জায়গাগুলোতে বেশি তোমার ফোকাস করতে হবে। হুম। আর ফিউচার আউটলুক, কারণ সাবজেক্টটা খুব ইমার্জিং।
So future outlooks regarding the circular bio-nano-economy. সার্কুলার বায়ো ন্যানো ইকোনমি হচ্ছে তোমার যেখানে তুমি রিসাইক্লিং করে কোনো প্রোডাক্টকেই তুমি ওয়েস্ট করবা না। সার্কুলার ইকোনমি মানে এটাই। আমাদের মনে করো যে একটা ফলের খোসা, এটাকে তুমি ন্যানো ম্যাটেরিয়ালসে কনভার্ট করবা, করে এটাকে কমার্শিয়ালি ইউজফুল প্রোডাক্টে তৈরি করবা। আরেকটা বিষয় আছে রেগুলেটরি ফ্রেমওয়ার্কস। এটা আমি তোমাদেরকে বলছিলাম যে ন্যানো ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে যারা ক্লাস করেছে, অনেক দেশে আইন নেই, কাজে অনেক প্রোডাক্ট বাজারে আনা সম্ভব ইউজফুল, কিন্তু রেগুলেটরি বায়োটেকনোলজি, যেমন ন্যাশনাল বায়োটেকনোলজি পলিসি আছে, ন্যাশনাল ন্যানো টেকনোলজি পলিসি নাই। ফলে এটা তোমার সমস্যা হচ্ছে যে প্র্যাকটিক্যালি নিয়ে আসার জন্য, কমার্শিয়ালি প্রোডাক্ট তৈরি করার জন্য। আর ডেভেলপিং কান্ট্রি গুলোতে ন্যানো ম্যাটেরিয়ালস সিনথেসিস অনেকে করতে পারে, কেউ কেউ, কিন্তু ক্যারেক্টারাইজ করার ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন মাইক্রোস্কোপ, অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ, এক্সআরডি আরো বড় বড় মেশিন লাগে, এগুলোর তোমার লিমিটেশন আছে। আর যারাই রিসার্চ করছে গত 50 বছর যাবত মোস্টলি ইলেকট্রনিক্স নিয়ে, তোমার মনে করো সোলার বা অন্য ব্যাটারি সিস্টেম, এনার্জি এবং ইলেকট্রনিক্স এর মেমোরি, প্রিজার্ভেশন, এগুলো নিয়ে। ফলে এটা একটা নিউ এরিয়া হওয়ার কারণে এখানে তারা ইন্টারেস্ট শো করেছে। কাজে একটা গ্রিন সিগন্যাল দিয়েছে যে এটা আমরা গ্রহণ করতে পারি। আর্লি স্টেজে তোমার এরকম একটা রিভিউ, যেহেতু টাইটেলটা কনসেপ্টটা অ্যাকসেপ্ট করেছে, ফলে অন্যরা হয়তো এই টপিকে দিলে তারা আমাদেরটাকে প্রায়োরিটি দিবে। তো অবভিয়াসলি ইট উইল বি পিয়ার রিভিউড, খুব ক্রিটিক্যালি পিয়ার রিভিউ হবে। আর পিয়ার রিভিউটা অ্যাকসেপ্টেড হলে এটা Q1 জার্নাল 5.3 এবার আসছে, প্রথমে এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর আসছে, এটা নিউ জার্নাল। হয়তো আগামী বছর এটা 7-8 হতে পারে। এখন তোমাদের সাথে আলোচনা হচ্ছে, এখন তোমরা তোমাদের ওপিনিয়ন দাও। আমি একটা রিভিউর যে কন্টেন্টটা কি হবে আউটলাইনও তৈরি করেছি দিতেই, কিন্তু এইটুকের ভিতরে আমি তোমাদের ওপিনিয়নটা শুনতে চাই। একজন একজন করে যে আসলে ইন্টারেস্টেড আছো কিনা, কারণ এমনও তোমাদের একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, এখন এটা যদি আমরা পাবলিশ করতে পারি, ইট উইল বি অ্যান অ্যাসেট এবং গুড মেমোরি। স্যার আসসালামু আলাইকুম, আমি বলবো স্যার। হ্যাঁ, স্যার এটা সুন্দর একটা প্রেজেন্টেশন, নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ স্যার। স্যার আমি যেটা বলতেছিলাম স্যার, যে কাইটোসানের কথা যেটা এখানে আসছে স্যার, পোস্ট হারভেস্ট প্রিজার্ভেশন, যেটা স্যার পোস্ট হারভেস্ট টেকনোলজি, যেটা এটা ফিশারিজ এর ক্ষেত্রে স্যার, এই কাইটোসানটা মানে বিশেষ করে চিংড়ি কাঁকড়ার যে খোলসটা স্যার, এটা মানে ওয়াশ আকারে ইউজ হয় খুলনা রিজনে স্যার, মানে ভাস্ট আকারে ইউজ হয় স্যার, মানে এটা ফেলে দেওয়া হয় স্যার। এখান থেকে আসলে কাইটোসান প্রিপারেশন স্যার এটা করা যেতে পারে, মানে এটা নিয়ে একটা রিভিউ হতে পারে স্যার পরবর্তীতে স্যার, এটা নিয়ে আমি কাজও করতে পারবো, বা আমরা যারা আছি এই খুলনা রিজনে, কারণ চিংড়ি এবং কাঁকড়ার খোলস স্যার এটা টোটালটাই ফেলে দেয় তারা, ডিসকার্ড করে। এবং এখন কিছু কিছু স্যার এই যে অলরেডি দু একজন কাজ করছে স্যার, আমি অলরেডি কাইটোসান নিয়ে একটা প্রজেক্ট লিখছিলাম স্যার, কিন্তু পাইনি স্যার। দু একজন হয়তো মানে এই কাইটোসান কিভাবে প্রিপারেশন করে এটা দু একটা নিয়ে কাজ করছে, বেশি ফার্দার কোনো স্টাডি হয় নাই স্যার, এটা নিয়ে স্টাডি হইতে পারে স্যার। ওভারঅল এই রিভিউতে তোমার মোটিভেশন আছে কিনা, কারণ এটা নিজেরা কোলাবোরেটিভলি করতে হবে, ডিউটি ভাগ করে নিতে হবে সেকশন সেকশন, জি স্যার। এবং এখানে টেবিল থাকবে কম্প্রিহেন্সিভলি এই পর্যন্ত এই টপিকে যত কাজ হয়েছে। সেকেন্ড হচ্ছে ভালো ইলাস্ট্রেশন থাকবে, যেমন কিভাবে ন্যানো ম্যাটেরিয়ালস তৈরি করা হয়, এটা বায়ো রেন্ডার ইউজ করে
খুব হাই কোয়ালিটি ইলাস্ট্রেশন থাকবে। তারপরে তাদের লাস্টের দিকে মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে ফুডকে সাস্টেনেবলি এটা প্রটেক্ট করে বা পোস্ট হারভেস্ট লসকে কমায়, প্রি এবং পোস্ট হারভেস্ট। ফলে বায়ো বেসড ন্যানো ম্যাটেরিয়ালস, তুমি যেটা কাইটোসান বলছো, আমরা কাইটোসান নিয়ে আজ থেকে মনে করো 12-14 বছর আগেই কাজ করেছি, আমাদের পাবলিকেশন আছে। আমাদের ল্যাব মনে হয় বাংলাদেশি প্রথম কাইটোসান নিয়ে কাজ করে। তো ফলে এটার আমাদেরও কিছুটা হিস্ট্রি আছে, ভালো পাবলিকেশন আছে। আমরা কাইটোসান দিয়ে এটা অনেকটা প্লান্টের জন্য ভ্যাকসিনের মতো কাজ করেছে, ইনডিউস সিস্টেমিক রেজিস্ট্যান্স তৈরি করে। কাইটোসান ন্যানো ম্যাটেরিয়ালস ওয়ার্ল্ড ওয়াইড কাইটিন থেকে কাইটোসান তৈরি করে, তো যেটা বলছো জি স্যার। এটা কেমিক্যালিও করা যায়। আরেকটা হচ্ছে ডক্টর মোবারক ইরাডিয়েশনের মাধ্যমে এটা করে আমাদেরকে দিয়েছিল। কাজে আমাদের থিসিসও একাধিক করা হয়েছে। শুধু কাইটোসানে আমরা লিমিটেড থাকবো না, নানা রকমের বায়ো বেসড জিলাটিন অথবা আরো অনেক রকমের আছে। এগুলো নিয়ে লিগনিন আছে স্যার। লিগনিন অবভিয়াসলি, কিন্তু এরা তো বায়োলজিক্যালি অ্যাক্টিভ না, এরা অনেকটা কোটিং হিসাবে ইউজ হবে, কেরিয়ার হিসাবে। কিন্তু অ্যাক্টিভ কম্পাউন্ড গুলো পরিবেশে যাতে দূষণ না করে, সেই জন্য এটার প্রিসাইজ ডেলিভারিটা তারা দিবে। এনিওয়ে, অন্যরা বলো তো, তুমি কি মোটিভেটেড এটাতে কাজ করতে? জি স্যার। আচ্ছা, অন্যরা বলো। স্যার আমিও। কে বলছো? নুসরাত স্যার। হ্যাঁ, আমি স্যার নুসরাত স্যার, আমিও কাজ করতে চাই এটাতে। নুসরাত, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আর অন্যদের ওপিনিয়ন? স্যার স্যার আমি রায়হান স্যার। স্যার স্যার কাজ করবো স্যার এটার বিষয়ে স্যার। আর এটা কাজ করলে স্যার দেখা যাবে যে আমাদেরও নতুন একটা আহ, কাজের অভিজ্ঞতা হবে। আর যে সেক্টরটা স্যার, এটা তো সাধারণভাবে আমাদের কাছে, আমার কাছে বিশেষ করে নতুন। স্যার যদি স্যার 2-3 মিনিটে স্যার, আমার তো প্রথম দিকের ক্লাসগুলো মিস হয়েছিল স্যার ন্যানো বায়োটেকনোলজি সম্পর্কে, তাহলে স্যার আমার জন্য আরো সহজ হইতো স্যার এই বিষয়ে কাজ করাটা স্যার। আর আমি স্যার কাজ করবো স্যার। তুমি অন্যদের কাছ থেকে লেকচার একটা ফাইল আছে, আহ, এটা নিয়ে নিও যে আসলে কনসেপ্ট থেকে অ্যাপ্লিকেশন পর্যন্ত। ওকে স্যার। আর আমার বাংলা একটা আর্টিকেল আছে, একাধিক বোধ আছে, ইভেন বইয়ের মধ্যে আছে, ন্যানো টেকনোলজি নিয়ে। ওখানে কম্প্রিহেন্সিভ তোমার ন্যানো টেকনোলজি সম্পর্কে ইনফরমেশন পাওয়া, সায়েন্সটা কি এবং হাউ ডাজ ইট ওয়ার্ক। কাজে বণিক বার্তা বা অন্য, ইভেন আমার যে একটা বই আছে তোমার শিল্প ও কৃষি বিপ্লবে অগ্রসরমান বিজ্ঞান ও প্রযুক্তি, ওইটা তো আছে, আরো ডিটেইল আছে। কাজে স্যার এই আমাদের, বইটাতে স্যার আমি কাজ করছিলাম স্যার কিছুদিন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওখানে পাবা ন্যানো টেকনোলজি নিয়ে। প্লাস হচ্ছে বণিক বার্তাতে ন্যানো টেকনোলজি নিয়ে ক্লিক করলেই পাবা, ইংরেজি তো থাকার কথা। এটা বেসিকটা তুমি বুঝতে পারবা কি। আর আমরা তো আরো ক্লাসও নিব। আমার মনে হয় যে এটা দিয়েই তোমরা যখন রিভিউ লিটারেচার সব করবো, আমরা মাঝে মাঝে একটু বসতে হবে। বসলে এটা একটা বড় লার্নিং হবে, প্লাস হচ্ছে তোমার একটা কন্ট্রিবিউশন হবে। রিভিউ আর্টিকেল লিখতে গেলে প্রচুর পড়তে হয়, জি স্যার। অনেক চিন্তা করতে হয়, কারণ এটা নট সামারি অফ তোমার দ্য সায়েন্সের ডিসকাভারি গুলোর সামারি না শুধু, এখানে অনেক কিছু থাকবে, নলেজ গ্যাপ, পার্সপেক্টিভ, এবং এটা ইনসাইটফুল হতে হবে যাতে অন্যরা এটা পড়ে নতুন গবেষণার তোমার দিক নির্দেশনা পায়, কোন জায়গাগুলোতে নেক্সট গবেষণা করা দরকার, এরিয়াটা কতটুকু ম্যাচিউর করেছে এবং আউটলুকটা কি, সামনে কোন দিকে যাবে।
তো 3 জন বলেছো, আর বাকি কে আছে বলো? স্যার আমিও ইন্টারেস্টেড। একজন একজন আমি বলো, ইভা। নাম বলে বলো। স্যার আমি ইভা। আচ্ছা, জি স্যার। ইভা, স্যার তাহলে আমরা আমি ক্ষেত্রে বৃষ্টি। বৃষ্টি। হ্যাঁ বলো। স্যার আমিও ইন্টারেস্টেড তাইলে তোমরা কয়জন হলা? 5 জন নাকি? কাজ করতে আসলে। 5 জন না এখন? জি স্যার। আচ্ছা, 5 জন যদি হও, আমি তোমার এটা নিয়ে তোমার যে পেজটা দেখায়, যেখানে দেখা যায় এটা। স্যার এখনো আসেনি, আসছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে দেখা যাচ্ছে স্যার। ওকে ফাইন। এটা হচ্ছে জার্নালটা সাস্টেইনেবল ফুড টেকনোলজি। হ্যাঁ, এটা রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি জার্নাল। অ্যাডভান্সেস ইন ন্যানো ইন্সপায়ার্ড nanotechnologies for a safer and sustainable food chemistry. তা আমাদের মনে করো 8-10টা আর্টিকেল আছে এই ন্যানো টেকনোলজি নিয়ে। রিভিউ আর্টিকেল লিখতে হলে প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে তোমার নিজস্ব যদি কোনো কাজ না থাকে, তো বিশ্বের সেরা পণ্ডিত হইলেও তোমার লেখা নিবে না কোনো জার্নাল। রিভিউ আর্টিকেল লিখে যাদের অথরিটি আছে সাবজেক্টে, আমাদের অতটা অথরিটি না থাকলেও তোমার তারা ভেরিফাই করে দেখেছে যে একটা লেভেলের অথরিটি আছে। এটা দেখো, ইম্প্যাক্ট ফ্যাক্টর 5.3। এবং আমরা খুব কোয়ালিটি আর্টিকেল যদি না লিখতে পারি, তাহলে তুমি এখানে অ্যাকসেপ্টেড হবে না। তো 3 জন এডিটর আছে। লাস্ট ডেট হচ্ছে 28 জুলাই, কিন্তু 1 বাই 1 এটা পাবলিশ করবে। কাজে আমরা একটা টার্গেট আজকে সেট করতে পারি কখন এটা শেষ করব। এখানে দেখো, কালেকশনটার অবজেক্টিভ হচ্ছে সাবমিশন আর এনকারেজ টু হাইলাইট innovative scientific research that harness the principles of green chemistry and draw inspiration from natural systems to address the most pressing challenges in food sector by focusing on bio-based materials, biomimicry, waste valorization, and benign by design principles. This collection will provide a roadmap for the future of food technology, both technologically advanced and environmentally responsible. The collection will provide a dedicated space for work that bridges the gap between technological innovation and the imperative of safety, regulatory science, and consumer trust. Authors are welcome to submit original research article, communication articles, or review articles to the collection. The manuscript should be prepared according to our article guidelines. এই জার্নালটার যে গাইডলাইন আছে ওইভাবে তৈরি করতে হবে। কাজে এটা হচ্ছে তোমার এই ইয়েটা সম্পর্কে আমি তোমাদেরকে একটা আউটলাইন আমি দাঁড় করাইছি, এটা দেখাই। দেখা যায় এটা? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। Nature inspired nanotechnologies for global food protection, মানে এটা সেফ ফুড প্যাকেজিং, ফুড প্রিজার্ভেশন, এগুলোতে কভার করবে। ফুড প্রটেকশনও, পোস্ট হারভেস্ট ফুডকে কিভাবে প্রটেকশন করা যায়। এটা আমি একটা তোমার এখানে প্রাইমারিলি মনে করো কাইটোসান, সেলুলোজ, লিগনিন, জাইন and their dual role in pre-harvest, post-pre-harvest আমরা ব্রিফ করব, and with emphasis on post-harvest preservation.
কাজে এখানে তোমার কি করবা, ব্রিফলি এক্সামিন হাউ বায়োমিমেটিক ডেলিভারি সিস্টেম such as stimuli responsive nanocarriers, তারপরে মিউকো অ্যাডহেসিভ ফর্মুলেশন, improve pesticide efficiency, reduce environmental runoff through enhanced leaf surface interaction, and transition to post-harvest management. এই জায়গাটাতে আমরা এডিবল ন্যানো কোটিংস কিভাবে ইউজ করা যায়, অ্যাক্টিভ প্যাকেজিং, এই দুটো জায়গা বেশি হবে তোমার, তোমাদের স্ট্রেস দিতে হবে এই দুটো জায়গায়। এবং এখানে অনেক রকমের হয়তো ডিসকাভারি হয়েছে। এবং নানা রকমের বায়ু ন্যানো কম্পোজিট, মানে সিঙ্গেল অ্যাটম বা মলিকুল না দিয়ে নানা রকমের কম্পোজিট ন্যানো পার্টিকেলস তৈরি হচ্ছে, যেগুলো শেলফ লাইফ, মনে করো ফ্রুট ভেজিটেবল, এগুলোর শেলফ লাইফ ইনক্রিজ করছে এবং ফুড ওয়েস্ট কমাচ্ছে। আরেকটা হচ্ছে ফুড ওয়েস্ট কে কিভাবে তুমি ভ্যালুয়েবল প্রোডাক্টে নিয়ে আসতে পারো, যেমন অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করা যায় ফুড ওয়েস্ট দিয়ে। আর এখানে অবভিয়াসলি গ্রিন ন্যানোসিনথেসিস পাথও এগুলো এখানে ডিসকাশন হবে। এবং আলটিমেটলি সার্কুলার বায়ো ইকোনমি, ন্যানো বায়ো ইকোনমি, যেখানে আমরা এগ্রিকালচারাল ওয়েস্ট গুলোকে র মেটেরিয়াল হিসাবে ইউজ করে আমরা ন্যানো টেকনোলজি তৈরি করব। এবং এখানে অবভিয়াসলি আমরা ডিসকাস করব ন্যানো বায়ো ইন্টারফেস, এনভায়রনমেন্টাল ফেট অ্যান্ড দ্য রেগুলেটরি চ্যালেঞ্জেস, সেফ বাই ডিজাইন, ইমপ্লিমেন্টেশন ম্যাটেরিয়ালস। এখানে কেউ একজন দায়িত্ব নিবা রেগুলেটরি চ্যালেঞ্জেস গুলো, সারা পৃথিবীতে ন্যানো ম্যাটেরিয়ালস ইউজ করার জন্য কি কি তোমার রেগুলেটরি চ্যালেঞ্জ আছে। আচ্ছা স্যার। এবং এখানে ফিউচার আউটলুকের মধ্যে হবে যেমন ইন্টেলিজেন্ট বায়ু ক্লিভেবল ন্যানো সিস্টেম, হারমোনাইজ হাই প্রোডাক্টিভিটি। আরেকটা জিনিস এখানে আসবে তোমার, মনে করো মাইকোটক্সিন, এটা আমি এখানে মেনশন করি নাই। মাইকোটক্সিন আমাদের বিশেষ করে মেইজ এবং হুইট বেসড প্রোডাক্টে একটা বিগ প্রবলেম। ফলে এই মাইকোটক্সিনের ডিটেকশন, অর্থাৎ আমরা যে ডায়াগনস্টিক, ন্যানো সেন্সর বেসড ডায়াগনস্টিক এগ্রিকালচারাল প্রোডাক্টের মধ্যে, এটাও একটা এখানে মেনশন করে নাই, তোমরা এটা মনে রাখবা। এইটাও এখানে বড় রকমের আমরা ডায়াগনস্টিক্স, মানে আমরা যদি একটা ফুড সেফ কিনা, এটা বোঝার জন্য ন্যানো সেন্সর আমরা ইউজ করতে পারি, তাই না? মানে এটা হবে ন্যানো সেন্সর, মানে কি ন্যানো বায়ো সেন্সর। আর প্যাকেজিংটা এমন ভাবে করতে হবে, স্মার্ট প্যাকেজিং। অনেক সময় ফল এবং সবজির ক্ষেত্রে তোমার ইথিলিন অ্যাবজর্বিং ন্যানো কোটিং যদি প্যাকেজিং এ থাকে, যেগুলো তোমার বায়ো ন্যানো ম্যাটেরিয়ালস, তখন ফ্রুট এবং ভেজিটেবল রেসপিরেশনে, মানে তোমার ফিজিওলজিক্যালি যে ইথিলিন তৈরি করে, যেটা তাদের স্পয়েলেজে অটোক্যাটালাইটিক কাজ করে, তো এটাকে অ্যাবজর্ব করে ফেললে তখন তোমার শেলফ লাইফ বাড়িয়ে দেওয়া যাবে। এরকম স্মার্ট জিনিসগুলো তুমি এখানে করবা। তো এখানে ইন্ট্রোডাকশনে কিরকম থাকতে পারে, যে আসলে এটা কতটুকু চ্যালেঞ্জ। আসলে এগ্রো লজিস্টিক্স ডেভেলপিং কান্ট্রিতে 30 থেকে 40% তোমার ফুড যেগুলো প্রডিউস হয়, এগুলোর পোস্ট হারভেস্ট লস হয়। ফলে ল্যান্ড না বাড়িয়েও আমরা যদি লসটা কমাতে পারি,
তাহলে ফুড প্রোডাকশন বাড়ানো যাবে। আর এটা শুধু যে অ্যামাউন্ট কমিয়ে ফেলে তা না, মাইক্রোবিয়াল এবং আদার স্পয়েলেজ ফুডের, এটা ফুডের কোয়ালিটিকে মারাত্মকভাবে ডিটেরিওরেট করে। একটা বড় হচ্ছে মাইক্রোটক্সিন তৈরি করে, আর ফুডকে ফিজিওলজিক্যাল ডিগ্রেডেশন, অনেক টক্সিনও তৈরি হয়ে যায়। কাজে এখানে এটাকে ফোকাস করতে হবে যে এই ফুডকে প্রিজার্ভ করা, তারপরে কনজিউমার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে প্যাকেজিং, এইগুলোর কিরকম চ্যালেঞ্জ আছে। প্লাস হচ্ছে সিনথেটিক যে তোমার কেমিক্যালস গুলো ইউজ করা হয় আইদার প্রিজারভেটিভস অর প্যাকেজিং এ, অথবা ফুড কে প্রটেক্ট করতে, মনে করো কার্বাইড, ফরমালিন, এগুলো কত বড় হ্যাজার্ডাস হেলথের জন্য। সেই জন্য এটা থেকে শিফট করে আমাদেরকে যেতে হবে নেচার ইন্সপায়ার্ড ন্যানো ম্যাটেরিয়ালস। এখানে লিটারেচার দিয়ে স্টোরি মেক করতে হবে। স্কোপটা হচ্ছে ফ্রম ফিল্ড স্কেল প্রোটেকশন, এটা যদিও কম ফোকাস হবে, তো পোস্ট হারভেস্ট প্রিজার্ভেশন, কোটিং, প্যাকেজিং, এটা ইন্ট্রোডাকশনে মোস্টলি এই জিনিসগুলো, এবং অবজেক্টিভটা এখানে স্পেসিফাই করতে হবে যে আসলে এই রিলেটেড লিটারেচার রিভিউ কি কি আছে, এবং বেসিক সাইন্টিফিক ডিসকাভারি কত আছে, এগুলো ইন্ট্রোডাকশনে তুলে নিয়ে আসতে হবে যে এই জিনিসগুলো ডিসকাভার্ড হয়েছে এবং মানে প্রোফাউন্ড লিটারেচার আর ইমার্জিং। কিন্তু তোমার একটা কম্প্রিহেন্সিভ রিভিউ ফুড প্রোটেকশন বা সেফ ফুড এই অ্যাসপেক্টে লিমিটেড আছে। আর যে রিভিউ গুলো আছে এখানে মেনশন করে অবজেক্টিভ স্টাফতে যেতে হবে, দ্য এইম অফ দিস রিসার্চ। এরপরে তোমার সেকেন্ড প্যারাতে যাবে গ্রিন সিনথেসিস। স্যার বায়োমিমেটিক শব্দটা কি একটু বুঝি নাই স্যার। মিমেটিক মানে অনেকটা বায়োলজিক্যালি ন্যাচারালি যেরকম কাজ করে তুমি ওই রকম আর্টিফিশিয়ালি ল্যাবে তৈরি করবা, যাতে নেচারে যেভাবে প্রটেক্টেড হয় সেভাবে। ঠিক আছে, তুমি মনে করো যে নেচারে সেলের মধ্যে লিগনিন বা অন্যান্য মলিকুল তারা সেলকে প্রটেক্ট করে, তুমি ওইরকম ওই প্রিন্সিপলটা নিবা। নেচারে যে প্রিন্সিপলে তোমার যখন গাছের মধ্যে বা লিভিং সিস্টেমের মধ্যে যে প্রোটেকশন মেকানিজম, ডিফেন্স মেকানিজম, এই প্রিন্সিপলটা ওখান থেকে সায়েন্সটা নিয়ে তুমি যখন হারভেস্টের পরে তো তারা ডিফেন্স সিস্টেম থাকে না, ইমিউন সিস্টেম, তুমি তখন ওই প্রিন্সিপলটা এখানে ইউজ করে কোটিং করবা, প্যাকেজিং করবা, যাতে এটা লিভিং সেলে যেরকম ইমিউনিটিটা প্রটেক্টেড হয় তুমি সিনথেটিক্যালি এটা করবা। ঠিক আছে, এখানে নানা রকমের তোমার মেটালও ইউজ করা হতে পারে, কিন্তু মেটালের ক্ষেত্রে চিন্তা করতে হবে যেগুলো হিউম্যান হেলথের জন্য সেফ। মনে করো কপার, জিঙ্ক, লো কনসেন্ট্রেশন, কোনো প্রবলেম নাই। সিলভারও ভেরি লো কনসেন্ট্রেশন, নো প্রবলেম। টাইটানিয়ামও ইউজ করা যেতে পারে। কিন্তু এটা যেহেতু ন্যানো ফিল্ম বা এরকম তৈরি হবে, ডাইরেক্ট ফুডের মধ্যে যদি তোমার হাই কনসেন্ট্রেশন আসে, এরা আবার টক্সিসিটি দেখা দিতে পারে। ইভেন সেলিনিয়াম ইউজ করতে পারো, ভেরি লো কনসেন্ট্রেশন সেলিনিয়াম আমাদের হেলথের জন্য বেটার। তার ফলে এরকম চিন্তাগুলো রাখতে হবে। এরপর হচ্ছে মাইক্রোবিয়াল মেডিয়েটেড সিনথেসিস, ফানজাই, ব্যাকটেরিয়া, এদেরকে এখন ন্যানোম্যাটেরিয়াল সিনথেসিসের ফ্যাক্টরি হিসেবে ইউজ করা যায়, কারণ ফানজাই, ব্যাকটেরিয়া তারা নানা রকমের এনজাইম তৈরি করে, এক্সোপলিস্যাকারাইড, ওগুলো বায়োডিগ্রেডেবল। যেমন ফানজাইয়ের সেল ওয়ালে কাইটিন আছে, এবং ফানজাই থেকে কাইটিন এক্সট্রাক্ট করা সম্ভব। কাইটিনেস এই তোমার কেটোসান তৈরি করা সম্ভব। তো এইগুলোকে তোমার ইভেন ফানজাই, ব্যাকটেরিয়া নানা রকমের ন্যাচারাল অ্যান্টিবায়োটিক সাবস্টেন্স তৈরি করে,
তারা রিজার্ভ আর ফ্যাক্টরি, এদেরকে ইউজ করে তোমার ম্যাটেরিয়াল সিনথেসিস করা অথবা প্লান্ট এক্সট্রাক্ট ওগুলো ইউজ করা। এইগুলো তোমরা পড়লে বুঝতে পারবা। আমি রেফারেন্স হিসাবে যেমন গ্রিন সিনথেসিস অফ সিলভার ন্যানো পার্টিকেলস, প্যাথোজেন টক্সিসিটি, সাইজ টক্সিসিটি, এগুলো ডাল্টন ট্রানজেকশনে পাবলিশ হয়েছে। পুরা লিটারেচারটা গুগলে ব্রাউজ করে পাবো। আরেকটা হচ্ছে যেমন মেটালিটাল synthesis of metallic nanoparticles using plant extracts, biotechnology advances, খুব বড় জার্নাল। আমি জাস্ট একটু তোমাকে একটা স্যাম্পল দিচ্ছি। নেচার ইন্সপায়ার্ড ফিল্ড প্রটেকশন প্রি হারভেস্ট, এই যে প্রি হারভেস্টটা, এটা তারা সাজেস্ট করেছে ব্রিফ করার জন্য, মানে এটাকে খুব প্রিসাইজ ব্রিফ, অতটা মেজর ফোকাস না। মেজর ফোকাসটা হবে বায়ো বেসড ন্যানোমেটেরিয়ালস ফর পোস্ট হারভেস্ট সাস্টেইনেবিলিটি, এডিবল ন্যানো কোটিংস। এখানে কেটোসান, সেলুলোজ ন্যানোপার্টিকেলস, সেলুলোজ, এসেনশিয়াল অয়েল ন্যানো ইমালশন। এসেনশিয়াল অয়েল কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল এবং এরা আমাদের জন্য হেলথের জন্য ভালো। এসেনশিয়াল অয়েল স্পেশালি প্লান্ট বেসড, এরা এক্সটেন্ড করে শেলফ লাইফ, কারণ এরা হাইড্রোফোবিক ইন নেচার। তুমি যদি ন্যানো ফিল্ম ফ্রুটস এর উপরে করে দাও বা কোনো খাবার উপর করে দাও, তখন ওয়াটার লস হবে না এবং মাইক্রো অর্গানিজম, এদের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিন্সিপাল আছে, তখন তোমার ক্ষতি করতে পারবে না। তারপরে হচ্ছে ন্যানো বায়োসেন্সরস, নেচার বেসড রিসেপ্টর ফর ডিটেক্টিং মাইকোটক্সিন, ইথিলিন গ্যাস রাইপেনিং এর জন্য দায়ী। কাজে এরকম অনেক সেন্সর আছে। অ্যাক্টিভ প্যাকেজিং, অ্যান্টিমাইক্রোবিয়াল এন্ড অ্যান্টিঅক্সিডেন্ট ন্যানোফিল্টার্স। আমাদের দেখবার যে একটা পেপার পাবলিশ হয়েছিল আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নালে, বুয়েটের সাথে এই কাজটা ছিল। তোমার ন্যানো কম্পোজিট তৈরি করে পেপারের উপরে, নর্মাল পেপারে ন্যানো কোটিং করে, দেখা গেছে যে এটা সাংঘাতিক রকমের অ্যান্টিমাইক্রোবিয়াল, এবং এটা প্যাকেজিং হিসাবে ইউজ করার জন্য একটা বড়, আমাদের নর্মাল যে নিউজ পেপার, কাজে এটা দিয়ে তুমি প্যাকেজিং করলে তোমার এটা যেহেতু অ্যান্টিমাইক্রোবিয়াল, ফ্রুট বা ভেজিটেবলস এগুলো পচবে না। এখানে কিছু সাইটেশন আমি দিয়েছি। রিসেন্ট অ্যাডভাইসেস ইন এডিবল ফিল্ম অ্যান্ড কোটিং, জার্নাল অফ এগ্রিকালচার ফুড কেমিস্ট্রি। আরো লেটেস্ট অনেক কিছুই আছে, ব্রাউজ করতে হবে। আমি জাস্ট ক্লুটা দিয়েছি, সেলুলোজ ন্যানো ক্রিস্টালস ফর সাস্টেইনেবল ফুড প্যাকেজিং। কারণ সেলুলোজ আমরা যে জন্য টক্সিক না, আমরা যে প্ল্যান্ট খাই তার সেল ওয়াল পুরাটাই হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, কাজে এটা আমাদের জন্য ক্ষতিকর না। তারপরে হচ্ছে বায়ো ন্যানো কম্পোজিটস as novel sustainable materials, advanced materials। এরপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে মেকানিজম অফ ইন্টারেকশন, ন্যানো বায়ো ইন্টারফেস। এই মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সলোকেশন এন্ড আপটেক, হাউ ন্যানোমেটেরিয়ালস এন্টার প্লান্ট ভাস্কুলার সিস্টেম, স্পেশালি ফিল্ডে যখন অ্যাপ্লাই করি। বায়ো কম্প্যাটিবিলিটি, রিডিউসিং ফাইটোটক্সিসিটি থ্রু অর্গানিক সারফেস ফাংশনালাইজেশন। আমি তো প্রথম চিন্তা করছিলাম যে ন্যানো পেস্টিসাইডের অংশটা ফোকাস করব, কিন্তু তারা এটাকে কম এমফেসিস দিচ্ছে। তারপর আমরা এখানে শর্ট করে দিতে পারবো। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট। এখন আমরা কি করব, শুধু এটার মধ্যে থাকবো না, মেকানিজম অন্য ন্যানো ফুডের মধ্যে যখন আমরা ইউজ করব, কোন মেকানিজমে অ্যাকশনটা করে, এটা এখানে ইলাবোরেট করব। এনভায়রনমেন্টাল ফেট, সেফটি এন্ড রেগুলেটরি অ্যাসপেক্ট, মানে এগুলো লিটারেচার দেখবা যে পরিবেশের মধ্যে এটা কিভাবে ডিগ্রেডেটেড হয়, এটা কতটুকু সেফ অন্য অর্গানিজমের জন্য, আর রেগুলেটরি পার্সপেক্টিভটা কি আছে। যেমন ইউ এফডিএ পার্সপেক্টিভ অন বায়ো ন্যানো ইন ফুড, অনেকগুলো তারা অ্যাপ্রুভ করেছে, জাপান বা অন্যান্য দেশে। এই লিটারেচার আছে। রেগুলেটরি চ্যালেঞ্জ গুলো, রেগুলেটরি স্ট্যাটাস ওয়ার্ল্ড ওয়াইড ন্যানো ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে।
আর biodegradability, ensure nano persistence in soil and other food chain. এটা ক্রিটিক্যালি এক্সামিন করতে হবে যে এগুলো যদি ফুড চেইনে এবং সয়েলে এনভায়রনমেন্টে কিভাবে এটা পারসিস্ট করবে এবং এটা কতটুকু ক্ষতিকর। লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, যে ম্যাটেরিয়ালসটা তৈরি করবা এটা লাইফ সাইকেলটা অ্যাসেস করো। যেমন মনে করো যে আমরা যদি এখন অনেকগুলো প্যাকেজিং, যেমন পলিথিনের বিকল্প বায়োপ্লাস্টিক এসেছে, এগুলো দিয়ে প্যাকেজিং করলে এরা সাধারণত তোমার ন্যাচারাল প্রোডাক্ট থেকে, যেমন জুট থেকে যে ব্যাগ তৈরি করেছে, পলিথিন ব্যাগ, অথবা এরকম আরো অসংখ্য আছে যেগুলো আমরা প্লাস্টিকের মতো ইউজ করতে পারছি, খুবই ইউজার ফ্রেন্ডলি, কিন্তু পরিবেশে এটা সেফ। আর যে ইউজ করছে এখানে মাইক্রোপ্লাস্টিক, একটা যে বড় মাইক্রোপ্লাস্টিকের কথা কোনোভাবে নিয়ে আসবা যখন এই বায়োপ্লাস্টিকের বিষয়টা ব্যাখ্যা করবা। বায়োপ্লাস্টিক একটা প্যাকেজিং এ দারুণ বিষয় হতে পারে, যেটা এনভায়রনমেন্টে গেলে এটা ডিগ্রেডেশন হয়ে সয়েলের মধ্যে কার্বন যোগ হয়, খুব দ্রুত ডিগ্রেডেশন হয়। তারপর ফিউচার আউটলুক, দ্য পাথ টু স্মার্ট এন্ড সার্কুলার ন্যানো এগ্রিকালচার, এখানে আমি কিছুটা আউটলুকও দিয়েছি এবং কিছু সাইটেশন দিয়েছি। কি সাইটেশন? হাই ইম্প্যাক্ট রিভিউস। তো ফলে এখানে একটা আউটলাইন তৈরি করেছে, একটা এই টেন্টেটিভ কিছু একটা টেবিল, এটা মনে করো যে অতটা এক্সস্টেড স্টাডি করা হয়নি, এটাও তৈরি করা হয়েছে। এবং মেজর কিছু রেফারেন্সের এটা কিছুটা এআই আমি ইউজ করেছি, 15টা রেফারেন্স আছে। এবং ফাইনালি আমাদেরকে একটা তোমার নেচার বেসড ন্যানো টেকনোলজি ফর সেফ এন্ড সাস্টেনেবল ফুড, এই ধরনের একটা ইমেজ ইলাস্ট্রেশন, এটা এআই বেসড। আমার থিমটা দিয়েছিলাম এআই, এটা জেনারেট করেছে, একটা বায়ো রেন্ডার ইউজ করে। তোমার এআই দেওয়া যাবে না, কিন্তু থিমটা ইউজ করা যাবে, যে আসলে গ্রিন সিনথেসিস, প্রথম হচ্ছে সিনথেসিস করা নানা রকমের ন্যানো ম্যাটেরিয়ালস, এরপরে হচ্ছে তোমার এই কোথা থেকে সিনথেসিস করবা, সোর্স গুলো এখানে দেওয়া, ইনপুট, যেমন ক্রাস্টাসিয়ান্স কাইটিন অথবা ফাঙ্গাল কাইটিন হতে পারে, এগ্রিকালচারাল বায়ো প্রোডাক্টস, বায়োমাস যেগুলো ওয়েস্ট হয়, লিগনিন, এটা প্লান্ট থেকে আমরা নিতে পারি, ফাইটোসিনথেসিস, এইগুলোকে নিয়ে গ্রিন সিনথেসিস করতে পারি, প্লান্ট এক্সট্রাক্ট বা ফুড এক্সট্রাক্ট। এরপরে হচ্ছে এটা প্রি হারভেস্ট ফিল্ড প্রোটেকশনে আমরা ইউজ করতে পারি। কিন্তু এখানে এই পোস্ট হারভেস্টটাকে, প্রি এন্ড পোস্ট হারভেস্ট, এই দুটো আসবে। এবং নানা রকমের আমরা প্রিন্সিপাল মিউকো অ্যাডহেশন, পিএইচ রেসপন্সিভ, এরপর হচ্ছে এডিবল ন্যানো কোটিং। তো এখানে আমি তোমাকে বলছি যে এটা রিভিশন হবে। প্রথম আমি তো চিন্তা করেছিলাম যে প্রি হারভেস্টটা হয়তো একটা বড় হবে, এই যে দেখো কোটিং করা, প্যাকেজিং করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এইভাবে কেউ একজন এটারও দায়িত্ব নিতে হবে, যে আমরা একটা ইলাস্ট্রেশন এখানে না শুধু ভিতরেও আসবে, যে তুমি কিভাবে গ্রিন সিনথেসিস করবা, প্রসিডিওর গুলো কি কি। কারণ ন্যানো ম্যাটেরিয়ালস ফুড সায়েন্সে ইউজ করতে হলে এখন আপডেটটা কি সায়েন্সের, তারা কিভাবে সিনথেসিস করছে, অনেকগুলো পেপার পড়লে তুমি একটা ফ্লো চার্ট বা ইলাস্ট্রেশন তৈরি করতে পারবা কিভাবে তৈরি করা হয়। কাজে একটা হচ্ছে কিভাবে তৈরি করছে, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা, এবং এখানে মেকানিস্টিক অ্যাসপেক্টও আনতে পারো। তো ফলে আমার দিক থেকে এই টাইটেলটা দিয়েছি, তোমরা নিজেরা বসে
এই আউটলাইনটাকে শেপ করতে গেলে নিজেরা ভাগ করে নিতে হবে কে কোন অংশটাতে কাজ করবে। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একেবারে খুব ক্রিটিক্যালি লিটারেচার সার্চ করতে হবে। শুধু গুগল স্কলার হলে হবে না, এখানে রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, রয়্যাল সোসাইটি ডাটাবেসে যাইতে হবে ওই জার্নালগুলোতে, তারপরে আমেরিকান কেমিক্যাল সোসাইটি, পাবমেড, নানা রকমের ডাটাবেসে এই কিওয়ার্ড গুলো ইউজ করে তোমাকে প্রথম লিটারেচার বের করতে হবে। এবং লিটারেচার দেখবে অনেকগুলো হয়তো তোমাদের অ্যাক্সেস নেই, কোনগুলো অ্যাক্সেস নেই এটাও বের করে আমাদের অনেক স্টুডেন্ট দেশের বাইরে আছে, ওদের ইউনিভার্সিটি গুলোতে হয়তো অ্যাক্সেস আছে, তো ওইটা তাদেরকে বললে তারা তোমাকে ডাউনলোড করে পেপার গুলো পাঠাতে হবে। কিন্তু এগুলো প্রথম লিটারেচার সবগুলো এই প্রত্যেকে যে যে পার্টটা করবা আলাদা ফোল্ডার করে এগুলো জমাতে হবে। এবং লিটারেচার সার্চ করতে গেলে দেখা যাচ্ছে তুমি যে পার্ট করছো তার বাইরেও অন্য আরেকটা লিটারেচার পাচ্ছ, অন্য যে এই পার্টে কাজ করে তার সাথে এটা শেয়ার করবে। তো ফলে প্রথম এক সপ্তাহ হচ্ছে লিটারেচার সার্চ করা এবং লিটারেচারকে অ্যাভেলেবল করা। আর লিটারেচার পাওয়ার সাথে সাথে ওই জার্নালটার রেফারেন্স যেভাবে লিখে ওই জার্নালটাতে ঢুকতে হবে। একজনে কয়েকটা রেফারেন্স ওই জার্নালের শেয়ার করলে তখন ওই স্টাইলে রেফারেন্স গুলো লিখে রেফারেন্স লেখা হয়ে গেল। হ্যাঁ, এবং প্রতিটা পেপারের থেকে মেইন কি ফাইন্ডিংস গুলো কি এটা বের করতে হবে। ফালতু জার্নাল যেগুলো প্রিডেটরি, এই জার্নাল এখানে আনা যাবে না। যেগুলো অ্যাটলিস্ট স্কোপাস ইন্ডেক্সিং এবং নিউ ডিসকভারি পাবলিশ করে ওই জার্নাল গুলো এখানে আসবে, কারণ এটা রয়্যাল সোসাইটি ওগুলো দেখলে আন্ডারমাইন করবে। এবং এই টপিকে তোমার যে মেজর রিভিউ গুলো পাবলিশ হয়েছে গত 5 বছর, এই রিভিউ গুলোকে ডাউনলোড করতে হবে এবং এখান থেকে অনেক তথ্য পাওয়া, টেবিলের থেকে টেবিলটা পাবা, ওখানে ইভেন ইমেজ পাবা, নতুন আইডিয়া তৈরি করতে পারবা। ফিগারটা ডিজাইন করার ক্ষেত্রে প্রথম হাতে কলমে তোমার ড্রয়িং কইরা, ক্রুড ড্রয়িং কইরা তুমি একটা নকশা তৈরি করবা, এরপরে ওইটাকে সফটওয়্যার দিয়ে বায়োরেন্ডার বা অন্যান্য দিয়ে সুন্দর করে এটাকে ঠিক করা যাবে। কিন্তু থিমটা তৈরি করতে হবে যে কিভাবে তুমি এটা তৈরি করছো, মানে আসলে কি থাকবে এখানে। আমার দিক থেকে এইটুকু আলোচনা। তোমরা এখন তোমাদের এই কোনো কোশ্চেন থাকলে, মতামত থাকলে শেয়ার করতে পারো। জবটা ক্লিয়ার হয়েছে কিনা? স্যার মিউকো অ্যাডহেশন যদি একটু ক্লিয়ার করতেন। মিউকয়েডস, মিউকাস যেমন তোমার বিভিন্ন দেখবা যে পিচ্ছিল জাতীয় মিউকাস আমাদের ইভেন বিভিন্ন অর্গানের মধ্যেও থাকে, এরাও কিন্তু প্রটেকশন করে। কাজেই এই মিউকাস হচ্ছে আসলে পলিমার। এই পলিমার গুলো দিয়ে তুমি মনে করো প্রোডাক্ট তৈরি করে ফেললাম, ফিল্ম তৈরি করলাম, মিউকাস ফিল্ম। নেচারে এই মিউকাস তুমি দেখবা যে একটা মাছকে ধরবা, দেখবা যে কিরকম আঠা আঠা ধরনের। হ্যাঁ, পিচ্ছিল। হ্যাঁ, পিচ্ছিল। এটা পিচ্ছিলটা হচ্ছে অনেকটা হাইড্রোফোবিক এবং এটা পেনিট্রেট করতে পারে না মাইক্রো অর্গানিজম, সেই জন্য মাছ পানিতে, তোমার ময়লা পানিতেও তারা মুভ করতে পারে। তো এই যে একটা নেচার বেসড সিস্টেম, এটাকে তুমি রিয়েল সিস্টেমে নিয়ে আসো, এগুলো পলিমার, কোনো টক্সিসিটি নাই। বুঝতে পারছি স্যার। তাহলে তোমরা এখানে এই 5 জন এটার অথারশিপে, এবং যদি ফাতেমা জয়েন করতে চায় she can join। কিন্তু যেটা করতে হবে, আজকেই আমি পাঠাবো তোমাদেরকে, তোমরা ভাগ করে নিবা, নাম লিখে কে কোন পার্টটা কাজ করবা। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। কাজে প্রথম লিটারেচার সার্চ করে বের করে নিয়ে আসতে হবে,
এবং এটা লিটারেচার সার্চ শেষ হওয়ার পরে প্রত্যেকে এই লিটারেচার গুলো রেফারেন্স লিস্ট তৈরি করো ওই জার্নালের স্টাইলে, এবং গ্যারান্টি দিয়ে এর বাইরে যাতে কোনো লিটারেচার না থাকে। ফলে সায়েন্স ডাইরেক্ট, গুগল স্কলার, পাবমেড এবং রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, তারপরে আমেরিকান কেমিক্যাল সোসাইটি, এগুলোর ডাটাবেস গুলোতে ঢুকলেই পাওয়া। নেচার গ্রুপে মনে করো যে নেচারের যে কোনো একটা জার্নালে গিয়ে নেচার গ্রুপে সার্চ করতে পারবা কিওয়ার্ড দিয়ে, অল জার্নাল দিয়ে দিবা, তখন এটা খুব দারুণ হবে। এবং বিশেষ করে বড় জার্নাল যেগুলো নেচার, সায়েন্স, সেল, এগুলোর ওয়েবসাইটে ঢুকে সার্চ করতেই হবে, কারণ ওখানে ব্রেক থ্রু পেপার গুলো পাবলিশ হয়। তো ওগুলো যাতে এখানে মিস না হয়, ঠিক আছে। জি স্যার। এবং নিজেদেরকে বুঝতে হবে নিজের সেকশনে ইম্পর্টেন্ট ডিসকাভারি কি। অনেক সময় মনে করো একজন লোক ডিসকাভার করে ফেলেছে মৌলিক, এরপরে অন্যান্য সোর্সে সিমিলার ওয়ার্ক করে, আরো এক্সপান্ড করে, সায়েন্সটাকে রিকনফার্ম করে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডিসকাভারিটাকে পয়েন্ট আউট করতে হবে যাতে তোমার স্টোরিতে এটা মিস না হবে। ওল্ডার লিটারেচারও কোনো অসুবিধা নেই, কিন্তু লেটেস্ট লিটারেচার কোনো অবস্থাতে যাতে মিস না হয়, কারণ ফান্ডামেন্টাল অনেক ডিসকাভারি আছে তোমার শুরু হয়েছে অনেক আগে, কনসেপ্টটা অনেক আগে ছিল, স্টোরিটা ওইভাবে লিখতে হবে, তাইলে তোমার মনে করো যে এটা কম্প্রিহেন্সিভ হবে, ঠিক আছে। জি স্যার। এবং তোমাদেরকে আমি একটা রিভিউ আর্টিকেল পাঠাবো, এটা পাবলিশ হয়েছিল কেমোস্ফিয়ারে, 250 মতো সাইটেশন হয়েছে কয়েক বছরে মাত্র। এটা পাঠালে বুঝতে পারবা যে আসলে এটার মেথোডোলজিটাও করবা, মেথোডোলজিটা যে আসলে কিভাবে লিটারেচারটা সার্চ করে রিভিউটা লেখা হয়েছে। কাজে এটা আমি কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিব, এবং যে আউটলাইনটা আছে পাঠিয়ে দিব। কারো প্রশ্ন আছে কিনা এবং থট আছে কিনা? রায়হান, ইভা, বৃষ্টি, শরীফুল, স্যার বোঝা মোটামুটি গেছে? বুঝতে পারছি, এখন শুধু স্টাডি করতে হবে স্যার, পেপার গুলো, রিভিউ পেপার গুলো পড়তে হবে, বা পেপার যেগুলো রিলেটেড আছে স্যার পড়লে স্যার বুঝতে পারবো স্যার। এক্সেলেন্ট। এটাকে প্রত্যেকে মনে করতে হবে যে এটা হচ্ছে লার্নিং অ্যাজ ওয়েল এজ আর্নিং এর একটা অপরচুনিটি। আর্নিং মানে তুমি যদি একটা পাবলিশ করতে পারো, কাজে জি স্যার। এই এটা তোমাকে এত বেশি শক্তিশালী করবে এটা লিখতে গিয়ে। আমাদের অধিকাংশ বাংলাদেশে যারা পিএইচডি করে, they do not know how to write a thesis. Most of the cases review of literature just abstract cut paste করে, কিন্তু cannot make a story। কিন্তু এখানে তুমি একটা স্টোরি করবা, এরপরে দেখবা জব খুব ইজি, পেপার লেখা আর কোনো কঠিন থাকবে না। যখন গ্লোবাল সায়েন্সটাকে তুমি স্টোরি টেলিং ওয়েতে নিয়ে আসবা, এটা কিন্তু একটা স্টোরি হবে। রিভিউ মানে হোল সায়েন্সটা এই সাবজেক্টে, from the beginning to the current state, not only that, the future outlook, কোথায় যাবে। ফলে সায়েন্সের ভ্যালুটাও বুঝতে পারবা, এটা এনজয় যদি করো রিয়েলি। এটা কোনো ভয় পাওয়ার কারণে তোমার নিজের কোনো রেজাল্ট না। হ্যাঁ, অনেক জিনিস বুঝতে অসুবিধা হতে পারে, যেটা আমরা অকেশনালি ডিসকাশনের অ্যারেঞ্জমেন্ট করবো যে স্যার এটা বুঝতে পারি না। জি স্যার। এটা একজন কোঅর্ডিনেট করতে হবে। কে এটা কোঅর্ডিনেট করবে? কারণ হচ্ছে ডেডলাইন গুলো থাকবে, যে এত তারিখের ভিতরে, আমরা মনে করো যে এই মাসের শেষের ভিতরে তোমার অংশটার এটারে বলে জিরো ড্রাফট, একটা খসড়া, ইভেন বাংলা যে ভাষায় তোমার মতো করে এটাকে দাঁড় করায় ফেলবা, যত লিটারেচার তুমি পেয়েছো। ক্রুড ড্রাফট, এইটা এই মাসের 30 তারিখ, অথবা মনে করো যে এপ্রিলের ফার্স্ট উইক। কারণ হচ্ছে এপ্রিলে ক্লাস শুরু হয়ে যাবে, তোমাদের ক্লাস খুলবে, ইউনিভার্সিটি খোলার
অফিসিয়াল এমনি কত তারিখ? 29 তারিখ। স্যার 25 তারিখ। 25 তারিখ যদি খুলে, আমার মনে হয় যে তুমি 30 তারিখ এই জিরো ড্রাফট যেটা একদম ক্রুড, এখানে ভলিউম বেশি হইলে অসুবিধা নাই, কিছু ডিসকাভারি সেন্টেন্স তুমি কাট পেস্ট করে বসাইতে পারবা, এরপরে নিজের ল্যাঙ্গুয়েজে আস্তে আস্তে নেওয়া যাবে। কিন্তু অনেক সময় ওই যে ছোট ছোট পিস কেটে যে একটা পোস্টারের মতো বানানো বিভিন্ন জায়গার পিস অফ নলেজকে এইভাবে এনে কোনটার পরে কোনটা যাবে অ্যারেঞ্জমেন্ট, এরপরে তুমি এটাকে পলিশিং করতে পারো। কিন্তু 30 তারিখের ভিতরে পুরা ড্রাফটটা, অর্থাৎ সায়েন্স কোনোটা বাদ না থাকবে, যেহেতু 5 জন 6 জনই বলা যায়, 5 জন, আর ও যদি জয়েন করতে চায় করলো, এই 5 জনের এটা তোমাদের আরেকটা বেনিফিট হবে, এটা প্রজেক্ট ওয়ার্ক হিসাবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 10 মার্কস, এটাও ইভালুয়েটেড হবে, কাজে ওদেরকেও এনগেজ করো। তো এখন এটা যদি তুমি করে ফেলতে পারো 30 তারিখে, তখন প্রত্যেকের অংশটা তুমি এই ক্রুড একটা প্রেজেন্টেশন দিবা যে আসলে কি কি জিনিস পেয়েছো, কোন জিনিসগুলো যাওয়া উচিত এই স্টোরির সাথে যায়, কোনটা যায় না, এটা আমরা ডিসকাস করলাম। এবং এটার তোমার কোহেরেন্টলি ক্রোনোলজিক্যালি কিভাবে যাবে, হ্যাঁ, এটা তোমার অংশটা হয়ে গেল। এরপরে হচ্ছে তুমি দেখবা যে এখানে কাটাছাড়া পলিসি অনেক কিছু হবে, এটা যাবে এটা যাবে না, এটা টেবিলে এই ইনফরমেশন আসতে হবে। আর একটা টেবিল, প্রত্যেকের ছোট ছোট টেবিল নিজের অংশের বানাবো, এরপর একটা কম্বাইন্ড টেবিল হবে, অথবা একাধিক টেবিলও হতে পারে। কাজে টেবিল হচ্ছে কি একটা সামারি, যেখানে তোমার মনে করো কি ন্যানো ম্যাটেরিয়ালসটা তৈরি হলো, এটা কোন সোর্স থেকে, বায়োলজিক্যাল সোর্সটা কোনটার মিমেটিক, তারপরে এটার এই ইফেক্টটা কি, কোথায় ইউজ করেছে, অ্যাক্টিভ প্রিন্সিপালটা কি, এরপরে হচ্ছে রেফারেন্স। এরকম 5-6টা কলামে, মনে করো একটা পেপার একটা কলাম এই ইয়ার মধ্যে, রো এর মধ্যে চলে আসবে। এরকম যদি 50টা বিগ ডিসকাভারি থাকে, 50টা রো থাকবে, এবং এখানে একজন লোক বিগ ডিসকাভারি গুলো এই সাবজেক্টের পেয়ে যাবে, এবং এটার উপর বেস করে এটাই তোমার রেজাল্ট, তুমি স্টোরি মেক করবা। এটা খুব ইম্পর্টেন্ট। কাজেই এটা এটা আর যাবে টেবিল, ফিগার যাবে, আর লাস্টে হচ্ছে একটা কনক্লুসিভ তোমার পিউটেটিভ, অর্থাৎ মেকানিজম, ডাইভার্সিটি ম্যাটেরিয়ালস এর যে ইউজ হচ্ছে, এবং ফিউচার আউটলুক। এবং এখানে আমি মেনশন করি নাই, তোমরা নোট করে রাখো, চ্যালেঞ্জেস একটা হচ্ছে তোমার প্যাটেন্ট ইস্যু আছে, আরেকটা হচ্ছে লার্জ স্কেল তৈরি করা, থার্ড হচ্ছে ন্যানোটক্সিসিটি, আর ফোর্থ হচ্ছে তোমার রেগুলেটরি, মানে অনেক দেশে আইনই নাই এটা রিয়েল লাইফে নিয়ে আসা। এগুলো একটা সেকশন হবে, মানে কারেন্ট এই চ্যালেঞ্জেস এন্ড পসিবিলিটিস ফর অ্যাপ্লিকেশন অফ বায়ো মিমেটিক ন্যানোম্যাটেরিয়ালস। ঠিক আছে, জি আর স্যার। কমেন্ট আছে কিনা? নুসরাত, বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, কোঅর্ডিনেট কে করবে এটা? কোঅর্ডিনেশন হচ্ছে তোমরা যেমন এখন একজন এটা কোঅর্ডিনেট করতে হবে, যেমন সে মেইল দিয়ে রিমাইন্ডার দিতে হবে যে আর 2 দিন আছে তোমার এই জিরো ড্রাফট, এবং সে কোঅর্ডিনেটর সফটওয়্যারে কম্বাইন করে একটা জোড়া লাগিয়ে একটা রাফ তৈরি করবে, এবং ডেডলাইন গুলো স্মরণ করে দেয়া, কারো কোনো কিছু মিসিং থাকলে যে এই অংশটা আর একটু সার্চ করো, এটা আরেকটা ভলান্টিয়ারি জব। এবং মিটিং কল করা নিজেদের মধ্যে, শর্ট মিটিং, যে এই ইভেন উইকলি শর্ট মিটিং হতে পারে, মনে করো যে 30 মিনিটের মিটিং, হ্যাঁ,
নিজেরা কোনো চ্যালেঞ্জ ফেস করছো কিনা। তো এগুলোতে তোমরা নিজেদের প্রগ্রেস এবং এটা একটা টিম স্পিরিটে টার্গেটটা করতে হবে যে এপ্রিলের ভিতরে ফাইনাল ড্রাফট হয়ে যাবে এবং ড্রয়িং সহ। এর ভিতরে মনে করো ক্রু ড্রাফট করার পরে একটা আমাকে সহ একটা প্রেজেন্টেশন তোমরা দিলা যে কি কি জিনিস কভার করেছো এবং টেবিল ফিগার কোন স্ট্যাটাস আছে। এরপরে ওখানে মনে করো যে আমি বললাম যে এই জিনিসগুলো মিসিং আছে বা এটাকে ইমপ্রুভ করো, এটাকে ফোকাস করো। তোমার স্টোরিটাতে কি ফোকাস করবা এটা এখন বোঝা যাবে না, কারণ গ্লোবাল মাস অফ নলেজ এই টপিকে আমরা তো সার্ভে করি নাই। লিটারেচার সার্ভেটা এখানে খুব ক্রিটিক্যাল। এপ্রিলে আমরা যদি এটা ফাইনাল করে ফেলতে পারি আমার মনে হয় যে এটা একটা গুড জব হবে। ন্যানো টেকনোলজি প্র্যাকটিক্যালি তোমার যেগুলো নেচার ইন্সপায়ার্ড ম্যাটেরিয়ালস এগুলো রোবাস্ট ফিউচার অ্যাপ্লিকেশন হবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি নুসরাতের কাছে এগুলো পাঠিয়ে দিব এখনই, এবং কেউ একজন তোমরা কে কোঅর্ডিনেট করবা? স্যার আমি পারবো যদি আচ্ছা, সবাই একসেপ্ট করে। না না নুসরাতে করো তাহলে। তোমাদের অন্য কারো আপত্তি আছে? না না স্যার, সমস্যা নেই স্যার, ঠিক আছে, আপু থাক। না স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ, আমি এখানে শেষ করি। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। তোমাদের জন্য রোজার এবং আগামী ঈদের শুভেচ্ছা রইল। আর জান্নাতুল ফেরদাউস ইবা বৃষ্টি তোমরা ইয়েতে চলে যাও, ওই যে হ্যাঁ স্যার, আমি এখনই বের হব। হারভেস্টিং। থ্যাংক ইউ, এবং আমাকে আপডেট জানাও। থ্যাংক ইউ। জি স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।